এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা খুব ক্লোজলি যদি অবজার্ভ করি তাহলে এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে আইএসআই এর যে প্রভাব বলা যায় সেই আইএসআই এর প্রভাব একেবারে 100% হয়ে গিয়েছে। মোহাম্মদ ইউনূস শুধু একজন পাপেট, কাঠপুতুলের মতন তিনি শুধু যেটা বলা হচ্ছে সেই শুধু আজ্ঞা পালন করছেন, এইটাই হচ্ছে কি মোহাম্মদ ইউনূসের কাজ। এই আবহে যেটা জানতে পারা যাচ্ছে যে ঢাকা এবং সিলেটে এইখানে নাকি আইএসআই এর অফিস সেখানে অপারেট হচ্ছে এবং আইএসআই নাকি পুরো বিষয়টি দেখভাল করছে। নিজুমবাবু, এটা তো মারাত্মক সমস্ত সব তথ্য সামনে আসছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। এখন সম্ভবত ভারতে অপরাহ্ন, শুভ অপরাহ্ন। আমি আপনাদেরকে যে কথা বলছি এগুলো হচ্ছে এক একটা ধাপে ধাপে প্রক্রিয়া। আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে আপনি যখন আইএসআই এর পাকিস্তানি ইন্টেলিজেন্স সার্ভিসের যখন ঘাঁটির কথা বলছেন, আপনাকে একই সাথে এই ঘাঁটিটা কেন হলো সেটাও আমাদের জানা জরুরি। বাট প্রথমে আমি এটা কনফার্ম করি আপনাকে, সেটা হচ্ছে যে সিলেটের যে প্যারা কমান্ডো ট্রেনিং বিল্ডিংটা আছে 1 নাম্বার বিল্ডিংটা, সেখানে আপনার আইএসআই এর একটা অফিস সেখানে স্থাপিত হয়েছে। এটা কনফার্মড নিউজ এবং এটা ভেতরের নিউজ, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে রংপুরে আরেকটি অফিসার, রংপুর ক্যান্টনমেন্টে আরেকটি অফিসের কাজ চলছে। আমি জানি না যে আমরা যখন গণমাধ্যমে এই তথ্যগুলো দিচ্ছি, পরবর্তী সময় আর্মিতে বা সেনাবাহিনী কিভাবে স্ট্র্যাটেজি নিবে, হয়তো তারা একটু বিস্মিত হচ্ছে যে এই তথ্যগুলো কিভাবে আমার হাত পর্যন্ত চলে এলো বা আমাদের হাত পর্যন্ত চলে এলো। এর মধ্যে আপনাকে আরেকটু বলে রাখা ভালো যে ঢাকাতে, ঢাকা ক্যান্টনমেন্টের কচুক্ষেতে, আমাদের যদি আমি বলি, ঢাকা ক্যান্টনমেন্টের কচুক্ষেত্রটা হচ্ছে যে আপনার কাফরুল নামে একটা জায়গা আছে, ওই অংশটাতে। এখানে গোয়েন্দা মহাপরিদপ্তরের অফিস, এটাকে বাংলাদেশে বলা হয় আপনার ডিজিএফআই, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স আর কি, এটার ইলাবরেশনটা যদি আমরা করি। এই জায়গাতে আপনার এই জায়গার একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টটা হচ্ছে আপনার অ্যান্টি টেরোরিস্ট যেই ডিপার্টমেন্টটা আছে। ডিজিএফআই এর আপনার 14টা অফিস আছে। কেমন? ডিজিএফআই 14টা অফিসের ভেতরে একটা অফিস ধরেন ইন্টারনাল পলিটিক্যাল বিষয়গুলো দেখে, একটা অংশ আপনার প্রেস উইং দেখে, একটা অংশ ধরেন আপনার ব্যাংকের ফাইন্যান্সের বিষয়াদি দেখে, নানান ধরনের এরকম ভাগ ভাগ আছে। এই একটা ডিরেক্টর, সেটা হচ্ছে যে এন্টি টেরোরিস্ট যে ডিপার্টমেন্টটা আছে, ব্রিগেডিয়ার মেহেদি আপনার এখন যে কিউএমজি আছে, কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর রহমান, মোহাম্মদ ফয়জুর রহমান। এই মোহাম্মদ ফয়জুর রহমান কয়দিন আগে মানে 5ই অগস্টের পরপর ডিজিএফআই চিফ হয়েছিল। কিন্তু এই ফয়জুর রহমানই আপনার এই ওয়াকার যে আছে, এই বর্তমান সেনাপ্রধান, তার বিরুদ্ধে সেনাপ্রধান তার বিরুদ্ধে দুটো কুর প্রচেষ্টা করে। আমি এখানে একটু আপনাকে বিরত করছি। আপনি কি বললেন, মানে আমি কি এটা ঠিক শুনলাম যে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কু করার চেষ্টা হয়েছে? ওয়াকারুজ্জামানকে টপল করবার জন্য ফয়জুর রহমান, আমি আবার বলছি, ওয়াকারুজ্জামানকে টপল করবার জন্য ফয়জুর রহমান স্টিল ওয়ার্কিং, এবং তাকে বেশ নানান ভাবে ফয়েল করা হয়েছে। ওয়াকারুজ্জামান এটা নিয়ে যথেষ্ট প্রেসারের ভেতরে আছে। ফয়জুর যখন এই চেষ্টাটা মূলত সে প্রথম দিকে করেছিল, যখন সে ডিজিএফআই তে চিফ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়, তার যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে যে এই যে সমন্বয়ক নামের যারা মাহফুজ আলম, সার্জিস, হাসনাত, এদেরকে নিয়ে এসে দফা দফায় মিটিং করে। এবং আমার কাছে তা থাকা তথ্য মতে তার লাস্ট মিটিংটা হয়েছিল 31 ডিসেম্বর রাতে হাসনাত, সার্জিস এবং মাহফুজের সাথে। সেখানে নাহিদ ছিল, আসিফ ভুইয়ারা ছিল। মানে নাহিদ এই মিটিং এ ছিলেন, এই মিটিং এ ছিল। এই কারণে আমি এই প্রশ্নটা রাখছি, কারণ হাসনাত, সার্জিস এদের যে ভাবমূর্তি সেটা কিন্তু একটা উগ্র ভাবমূর্তি দেখা যায়, কিন্তু তুলনামূলকভাবে নাহিদের ভাবমূর্তিটা অনেকটা বেশি স্বচ্ছ, মানে সেরকম করে রেখেছে সে। কিন্তু নাহিদও এই মিটিং এ উপস্থিত ছিল। নাহিদের ব্যাপারে আমি আপনাকে একটা গোয়েন্দা তথ্য দেই, কেমন? একজন গোয়েন্দা কর্মকর্তা আমাকে বলেছেন, ইনফ্যাক্ট আমি জুলাই থেকেই জানি, যে আমাকে এইভাবে বলছেন, আমি যদি খুব ভুল না করে থাকি তার কথাকে, কোট আনকোট আর কি, আমি হয়তো পুরোপুরি বলতে পারবো না, হুবহু না আমার মতো।
নাহিদকে আপনার যা বলা হয় হ্যাঁ সে লক্ষ্মী ছেলের মতো ঠিক আছে, ঠিক আছে ভাই, একদম ঠাট্টা নেড়ে এইভাবেই বলতো। হ্যাঁ ওইখান থেকে বের হয়ে যাওয়ার পর সে কমপ্লিটলি 360 ডিগ্রি উল্টে যেত। আচ্ছা তারপর ডিজিএফআই তাকে নিয়ে আসে এবং তাকে বলে যে আপনি এখানে এক কথা বলছেন, তাহলে আপনি কি এটা সমাধান চান না? অর্থাৎ ডিজিএফআই কিন্তু তাকে বলেছে যে আপনাদের দাবি দাওয়া যা আছে হ্যাঁ সেটা সরকার মেনে নিচ্ছে এবং সরকার এটা মেনে নিতে রাজি, কোনো প্রবলেম নেই, হ্যাঁ মেনে নিয়েছে। কিন্তু সে যেটা দেখেছে, যেটা আপনি একটু মাথাতে রাখবেন যে আজকে হয়তোবা সেটা নিয়ে প্রোগ্রাম না, হ্যাঁ এই যে সে সরকার দাবি দাওয়া মেনে নিচ্ছে, হ্যাঁ। এটা ছিল তার জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার। এই যে আমার এই কথাটা যে সত্যি, গতকাল কি একটা ভিডিও পাবলিশড হয়েছে যেখানে দেখা গেছে যে জামাতিরা বলছে যে সরকার, আমাদের কাছে তথ্য ছিল যে সরকার সবকিছু মেনে নিবে। হ্যাঁ এই জামাতিদের স্টুডেন্ট উইং এর অন্যতম সভাপতি, তার নাম হচ্ছে আপনার গালিব, শিবিরের যিনি প্রধান ছিলেন, হ্যাঁ। তিনি বলছেন যে আমাদের কাছে এটাই ভয়ঙ্কর ছিল যে সরকার সবকিছু মেনে নিচ্ছে, আমাদের কাছে হ্যাঁ। গোয়েন্দা তথ্য ছিল। হ্যাঁ। এই গোয়েন্দা তথ্যটা কোত্থেকে পেল? নাহিদের কাছ থেকে পেত। নাহিদটাকে আচ্ছা। যারা এই আইএসআই এই বা ফয়জুরের সাথে বৈঠক করেছে, যাক হ্যাঁ। এক কথার সাথে আরেক কথাতে চলে যাচ্ছে, শুধু এটাই জেনে হ্যাঁ। রাখেন যে নাহিদকে আপনি যত ভদ্র ভাবছেন, ততটা যত ভদ্র ভাবছেন, নয়। হ্যাঁ ততটা ভদ্র নয়, সে ভয়ঙ্কর, এবং আমি বোধ করি তার পরিণতিটাও খুব একটা সুবিধার হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ যাই হোক, এখন ব্যাপারটা যেটা হলো যে আইএসআই এর অনেকে বলছেন যে আইএসআই এর চিফ এসেছেন, কিন্তু আমাকে আপনার গোয়েন্দার তরফ থেকে একটা কথা বলা হয়েছে যে চিফ আসেনি, হ্যাঁ কিন্তু তাদের বিভিন্ন ডিপার্টমেন্টের, অর্থাৎ আইএসআই এরও এরকম ভাগ আছে, হ্যাঁ তাদের গোয়েন্দা সংস্থার নানান ধরনের ভাগ আছে, সেই ভাগের প্রধানরা এসেছেন। যদিও আমি সেই কথা বা সেই তথ্য আমি নিয়েছি ঠিকই, কিন্তু বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারগুলো আমি ধরে নিয়েছি যে এগুলো একটা তথ্য। হ্যাঁ বাট এইটা নিশ্চিত থাকা যায় যে আইএসআই এর এই অফিসাররা এসেছে, এবং আমার কাছে তথ্য মতে চিফও এসেছিল, আমার কাছে যে তথ্যটা আছে। তো যদিও দুটা একটু কন্ট্রাডিক্টরি, বাট হ্যাঁ। আইএসআই এর কর্মকর্তারা এসেছিল কার আমন্ত্রণে? এইটার ব্যবস্থা করেছিল ফয়জুর রহমান। ফয়জুর রহমান। আচ্ছা এখানে যে জিনিসটা তাদের প্ল্যানের ভেতরে যে জিনিসটা ছিল, যে আইএসআই এর ঘাঁটি নিয়ে যেটা করছি, সেটা হচ্ছে ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করে রাখা। আইএসআই এখানে কি করবে? আইএসআই কি ইন্ডিয়ার মাটিতে ঢুকে অপারেট করবে? ব্যাপারটা ওরকম নয়। নয়। হ্যাঁ আইএসআই যে জিনিসটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে বাংলাদেশ হাই কমিশনে এখন যারা ইউনূস সরকারের হয়ে যাচ্ছে হ্যাঁ তাদেরকে এক ধরনের ট্রেনিং দিবে আইএসআই। যেমন দিল্লিতে যিনি আছেন তিনি আইএসআই ট্রেনিং প্রাপ্ত হবেন আর কি। হ্যাঁ কয়দিন আগে, আমি জানি না আপনি এই ভেতরের খবরটা জানেন কিনা, সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে রিয়াজ আব্দুল্লাহ মনে হয়, মানে সামথিং রিয়াজ, আমি আসলে রিয়াজ হামিদুল্লাহ, আমি ইফ আই এম নট রং, আমাকে নামটা আমি লিখে রেখেছিলাম, আমি নোটটা দেখে বলতে পারবো। হ্যাঁ দিল্লি তাকে কিন্তু আপনার রিজেক্ট করেছে, হ্যাঁ। আপনি এটা জানেন কিনা আমি জানি না। দিল্লি তাকে রিজেক্ট করেছে, দিল্লি বলেছে তাকে আমরা সিকিউরিটি পাস দেব না। দিল্লির যেই নিরাপত্তা সংস্থা আছে তারা দেয়নি, এটা কিন্তু মিডিয়াতে আসেনি,